হ্যালো ভিউয়ার্স, আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রেমের তাজমহল, লেখিকা আফিয়া আফরোজ আহি। পর্ব ১। এমপিদের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুল যায় পইচা, এমপিরা হয় লুচ্চা। উক্ত কথায় কিছুটা দূরত্বে দণ্ডায়মান পুরুষটির মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। কথাটি প্রভাবে মানুষটির রণমূর্তি ধারণ করার কথা, কিন্তু মানুষটি সম্পূর্ণ শীতল চোখে চেয়ে আছে। নিজের চরিত্র নিয়ে এমন কটু কথা শুনেও একটা মানুষ কিভাবে এতটা নির্লিপ্ত থাকতে পারে তা ধারণা ছিল না আনায়া নামক রমণীর। সামনের মানুষটিকে রাগাতে না পেরে নিজেই কিছুটা ভড়কে গেল। মুহূর্তের ব্যবধানে পুরুষটিকে নিজের অনেকটা কাছে অনুভব করলো। কানের কাছে ফিস ফিস স্বরে বলল, শুরু করব নাকি? আনায়া কিছু না বুঝেই জিজ্ঞেস করলো, কি? আনায়ার বোকামতে পুরুষটি দুষ্টু হাসলো, দুষ্টু স্বরে বলল, লুচুগিরি। কথাটা বলেই আনায়ার কানের লতিতে ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল। আচমকা এমন স্পর্শে আনায়া কেঁপে উঠল, ছিটকে সরে আসলো পুরুষটির কাছ হতে। সামনে দণ্ডায়মান পুরুষটির ঠোঁটের কোণে বাঁকা হাসি। আনায়া পূর্ণ দৃষ্টিতে পুরুষটির পানে চাইল। তার সামনে দণ্ডায়মান বর্তমান সময়ের এমপি আশিয়ান শিকদার অর্ণব দাঁড়িয়ে আছে। মুখে লেগে আছে নজর কাড়া সুন্দর হাসি। নিঃসন্দেহে একজন সুঠামদেহী সুদর্শন পুরুষ। তার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হবে, কিন্তু পুরুষটির নজর কাড়া সৌন্দর্য ঘায়েল করতে পারল না আনায়া নামক রমণীকে। সে বর্তমানে রণমূর্তি ধারণ করেছে। আনায়া রণমূর্তি ধারণ করে এগিয়ে গেল অর্ণবের দিকে। আপনার লজ্জা লাগলো না একটা অপরিচিত মেয়েকে স্পর্শ করতে? লজ্জা মেয়েদের ভূষণ, ছেলেদের না। আর তুমি আমার ভবিষ্যৎ বউ, তোমার কাছে লজ্জা পাওয়ার কিছুই নেই। আনায়া রাগী স্বরে বলল, আমি জীবনেও আপনার মতো লুচ্চা লোককে বিয়ে করব না। আমি বাবাকে না করে দিব। অর্ণব 2 পা এগিয়ে আনায়ার চোখে চোখ রেখে বলল, বিয়ে তোমার আমাকেই করতে হবে মেয়ে, আমার কাছ থেকে তোমার নিস্তার নেই। আনায়ার আগে কিছু বলবে তার পূর্বেই দরজার ওপাশ থেকে ভেসে এলো, আপু নিচে তোমাদের ডাকছে। আর কত কথা বলবে? এখন ওই প্রেম আলাপ শুরু করে দিলে নাকি? আনায়ার আগে যেন ঘি পড়ল। ইচ্ছে করছে দরজার ওপাশে থাকা মিহি আর অর্ণবকে একসঙ্গে পচা পানিতে ডোবাতে। আনায়া গিয়ে দরজা খুলে রাগী দৃষ্টিতে মিহির দিকে তাকালো। মিহি কেবলা মার্কা হাসি দিয়ে সেখান থেকে কেটে পড়ল। আনায়া অর্ণবের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে নিচে চলে গেল। অর্ণব আনায়ার পিছু পিছু নিচে এলো। 2 পক্ষের মাঝে কথা হলো বেশ কিছুক্ষণ। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো আনায়ার বাবা সবার সাথে আলোচনা করে পরে তাদের মতামত জানাবেন। অর্ণবের পরিবার হাসি মুখে তাদের থেকে বিদায় নিল। অর্ণব যাওয়ার আগে আনায়া কি মনে করে একবার তাকালো অর্ণবের দিকে। অর্ণব চোখ টিপ দিল আনায়াকে। বিষয়টা কেউ না দেখলেও নজর আড়ালো না মিহি আর নীলিমার। দুজনে দুজনার দিকে তাকালো, অতঃপর আনায়ার দিকে তাকিয়ে ভিক করে হেসে দিল। আনায়া রাগ করে ওপরে চলে এলো। সে হরিশ আনায়া ব্যবসায়ী আশরাফ খান এবং আশালতা বেগমের একমাত্র কন্যা। আনায়ার বড় 2 জন ভাই রয়েছে। আনায়ার বড় ভাই আব্দুল্লাহ খান আয়ান, আয়ানের স্ত্রী নীলিমা, আর তাদের 4 বছরের কন্যা নাদিরা। ছোট ভাই আদ্রিয়ান খান আবির। আনায়াদের যৌথ পরিবার। আশরাফ সাহেবরা 2 ভাই, তার ছোট ভাই আকরাম খান, আকরাম খানের স্ত্রী মালিয়া বেগম, তাদের 2 ছেলে মেয়ে মাহির এবং মিহি। মাহির অনার্স 2য় বর্ষে এবং মিহি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আশরাফ সাহেব, আকরাম সাহেব, আয়ান এবং আবির সবাই মিলে ব্যবসা দেখাশোনা করে। আশিয়ান শিকদার অর্ণব, ইমতিয়াজ শিকদার এবং
মেহনাজ বেগমের একমাত্র ছেলে। অর্ণবের একটা ছোট বোন অহনা। ইমতিয়াজ শিকদাররা 3 ভাই বোন। ছোট ভাই ইলিয়াস শিকদার, তার স্ত্রী জেসমিন বেগম, তাদের 2 ছেলে 1 মেয়ে জারিফ, জিহাদ জিয়া। ইমতিয়াজ সাহেবের একমাত্র বোন রোহানা বেগম, তার একমাত্র মেয়ে লাবণ্য। অর্ণবের দাদা ইশতিয়াক শিকদার ছিলেন একজন তুখোড় রাজনীতিবিদ। সেই সূত্রে তার বাবাও রাজনীতিতে জড়িয়েছিলেন, কিন্তু অর্ণবের চাচা রাজনীতিতে না জড়িয়ে নিজের শখের পেশা ডাক্তারি বেছে নিয়েছেন। অর্ণবের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল দাদার বাবার মতো রাজনীতি করবে, তাই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে আসে রাজনীতিতে যুক্ত হয়েছে। এবার এমপি নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছে। বিছানায় বসতেই কিছুক্ষণ পূর্বের ঘটনা মনে পড়ল। আনায়া দুপুরে খেয়ে শুয়েছিল, হঠাৎ নীলিমা হাতে কিছু শাড়ি নিয়ে ঘরে এলো। কিছু বুঝে ওঠার পূর্বেই নীলিমা হাতে একটা নীল শাড়ি ধরিয়ে দিয়ে বলল, শাড়িটা পরে আয়। আনায়া অবাক হলো হঠাৎ শাড়ি পরার কথা শুনে। ভ্রু কুঁচকে বলল, হঠাৎ শাড়ি পরবো কেন? নীলিমা ঝাড়ি দিয়ে বলল, বেশি কথা না বলে শাড়ি পরে আয়। আনায়া কথা না বাড়িয়ে সুন্দর করে শাড়ি পরে এলো। নীলিমা ওর মাথায় সুন্দর করে ঘোমটা দিয়ে দিল। অতঃপর একে নিয়ে নিচে ড্রয়িং রুমে নিয়ে আনায়ার বাবা আশরাফ সাহেবের পাশে বসিয়ে দিলেন। এতক্ষণে আনায়া বুঝতে পারলো শাড়ি পরার রহস্য। ভেতরে ভেতরে রাগ করলেও তা প্রকাশ করলো না। ভদ্র মেয়ের মতো তাদের সালাম দিয়ে মাথা নিচু করে বসে রইল। অর্ণবের মা মেহনাজ বেগম আনায়াকে নিয়ে তার পাশে বসালেন। অনেক প্রশ্ন করলো সে আনায়াকে। আনায়া হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিলেন। মেহনাজ বেগম হেসে আশরাফ সাহেবের উদ্দেশ্যে বললেন, ভাই সাহেব, আপনার মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমি আমার আরেকটা মেয়ে বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আপনি কি বলেন? আশরাফ সাহেব হাসলেন, হেসে বললেন, আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। মাঝ থেকে আবির বলে উঠল, বাবা, আমার মনে হয় এদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়া দরকার, যেহেতু ওদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। আশরাফ সাহেব সম্মতি জানালেন। নীলিমা আনায়াকে নিয়ে তার ঘরে এলো। পিছু পিছু অর্ণব এলো। নীলিমা তাদের দুজনকে রেখে চলে গেল। এরপরের ঘটনা তো আপনাদের জানা। আনায়া বিছানা থেকে উঠে গিয়ে আলমারি খুলল। আলমারির একটি গোপন ড্রয়ার খুলে তার ভেতর থেকে একটা চিঠি বের করলো। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, মায়াবতী, তোমার ওই কাজল কালো চোখের মায়ায় পড়েছি আমাকে বারংবার। ডুবেছি তোমার ঝিল আখিদয়ে। তোমার আখিদয়ের তীর্যক চাহনি আমায় ঘুমাতে দেয় না। চোখ বুঝলেই তোমার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। চিঠিটা পড়ে আনোয়ার মুখের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল মানুষটার কথা। মুহূর্তের ব্যবধানে হাসি মাখা মুখে একরাশ ঘৃণা লক্ষ্য করা গেল। আনায়া চিঠিটা আগের জায়গায় রেখে আলমারি বন্ধ করে দিল। রাতের আধার কাটিয়ে ধরনী এখন সেজেছে নতুন রঙে। শুক্রবার দিনটা সবাই বাসায় থাকে। আনায়া গভীর ঘুমে মগ্ন। পাশ থেকে ফোনটা নিকট শব্দে বেজে উঠল। আনায়া হাতড়ে ফোনটা নিয়ে নিভু নিভু দৃষ্টিতে স্ক্রিনে চাইল। রেস্টুরেন্ট নামটা জলজল করছে। আনায়া ফোন রিসিভ করে কানে ঠেকালো। এখনো ঘুমোচ্ছিস? আনায়া ঘুম ঘুম কণ্ঠে উত্তর দিল, হুম। বল, কি বলবি? আজকে বিকেলে আমাদের সব স্কুল ফ্রেন্ডের নিয়ে একটা মিট আপ রাখা হয়েছে। অনেক দিন সবার সাথে দেখা হয় না, তাই ভাবলাম সবাই মিলে দেখা করা যাক। তুইও যেহেতু দেশে ফিরেছিস। ঠিক আছে, আমি চলে আসব। তুই আমাকে লোকেশন মেসেজ করে দিস। আনায়া উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। নিচে নামতেই ওর চক্ষু চড়ক গাছ। ড্রয়িং রুমের সোফায় অর্ণব বসে আছে। আনায়া অর্ণবকে এই সময় ওদের বাসায় দেখে কিছুটা অবাক হলো। ড্রয়িং রুমে কেউ নেই। আনায়া এগিয়ে গেল অর্ণবের দিকে। আপনি এই সময় আমাদের বাসায়? অর্ণব ফোনে মগ্ন ছিল। আক্ষণাৎ
এক রমণীর মিষ্টি স্বর শুনে সেদিকে চাইল। আসতে মানা আছে নাকি? মানা নেই কিন্তু। অর্ণব ফোনটা পকেটে গুজল। দুহাত পকেটে গুজে আয়ানার দিকে আগালো। সামনের দিকে আগাতে আগাতে পূর্ণ দৃষ্টিতে তাকালো আনায়ার পানে। পর্যবেক্ষণ শেষে ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। আনায়া অর্ণবকে নিজের দিকে আগাতে দেখে পিছাতে লাগলো। পেছনে যেতে যেতে এক পর্যায়ে সিঁড়ির হাতলের সাথে ওর পিঠ ঠেকে গেল। পেছনে যাওয়ার জায়গা নেই। অর্ণব আয়নার খুব কাছে আসে থামলো। দুজনের মাঝে 2 ইঞ্চির মতো ফাঁকা। অর্ণব নেশালোক চোখে ওর পানে চেয়ে বলল, তোমাকে অনেক হট লাগছে। তোমার চোখ ধাঁধানো হটনেসে আমার নেশা ধরে যাচ্ছে। আনায়া নিজের দিকে দৃষ্টিপাত করলো। ওর পরনে ফিটিং একটা টি শার্ট আর ট্রাউজার। আনায়া জিভ কাটলো। নিচে নামার আগে গায়ে ওড়না জড়াতে ভুলে গিয়েছে। ও কি ভেবেছিল নাকি এই অসভ্য লোকটা এই সময় এখানে থাকবে? 2 হাত সামনে কস করে রেখে নিজেকে ঢাকার চেষ্টা করলো। অর্ণবর কাণ্ডে হেসে দিল। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, যা দেখার তা তো দেখেই ফেলেছি, এখন ঢেকে লাভ কি? আনায়া লজ্জায় মরি মরি অবস্থা। মনে মনে ইচ্ছে মতো অর্ণবকে বকছে। এই অসভ্য লোকটা আসার আর সময় পেল না। সাথে নিজেও কয়টা গালি দিল নিজের বোকামোর জন্য। মনে মনে আর কত বকবে আমায়। আয়ানা ভাবনা ছেড়ে অর্ণবের দিকে চাইল। ধরা পড়ে যাওয়ায় পরে বুঝতে দিতে চাইল না। আপনাকে বকতে যাব কেন? আমার আর কাজ নেই বুঝি? অতঃপর অর্ণবকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলল, দূরত্ব বজায় রেখে চলুন। তুমি আমার ভবিষ্যৎ বউ। তোমার সাথে দূরত্ব রাখলেই কি আর না রাখলেই কি? আপনার মতো অসভ্য লোককে আমি এই শেহরিশ আয়ানা কোনোদিনও বিয়ে করব না। সেটা তো দেখাই যাবে। আপনি জেগে জেগে স্বপ্ন দেখেন আর আমি আপনার সামনে অন্য কারো বউ হয়ে চলে যাব। বউ তুমি একমাত্র আসিয়ান শিকদার অর্ণবের হবে। কথাটা মাথায় গেঁথে নাও মেয়ে। আয়ানা কথা না বাড়িয়ে কিচেনের দিকে যেতে নিল। পেছন থেকে অর্ণব ডেকে উঠল, আগে উপরে যে গায়ে ওড়না জড়িয়ে এসো। বলা তো যায় না আমার মতো একটা ইনোসেন্ট ছেলে তোমার হটনেসে ঘায়েল হয়ে কখন উল্টাপাল্টা কিছু করে বসে, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না, বিকজ আমি একটা ইনোসেন্ট ছেলে। আয়না বিড়বিড় করে বলল, অসভ্য। রুমে যে গায়ে সুন্দর মতো ওড়না জড়িয়ে নেমে টেবিলে খেতে বসলো। কিছুক্ষণের মাঝে পরিপাটি হয়ে নিচে নামলো আবির। অর্ণবের উদ্দেশ্য বলল, চল দোস্ত। শালা এতক্ষণ লাগে তো রেডি হতে? মেয়েদের তো এর চেয়ে কম সময়ে হয়ে যায়। আমার বোন এখনো তোর সাথে বিয়েই দেয়নি, এখনই শালা বলছিস? আর বোন বিয়ে দিলেও আনু আমার ছোট, তাই আমি কোনোভাবেই তোর শালা হব না। কিন্তু তুই চাইলে তুই আমার শালা হতে পারিস। অর্ণব আবিরের পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে বলল, অসভ্য। আমার বাচ্চা বোনের দিকে তুই নজর দিস? আমার সাথে তোর বোনের বিয়েটা দে, দেখবি 1 বছরের মাথায় তোর বাচ্চা বোনের কোলে, কিউট একটা বাচ্চা। আনায়া ওদের দুজনের কথা কিছুতেই বুঝতে পারছে না। এরা কি পূর্ব পরিচিত? কথা শুনে মনে হচ্ছে খুব ভালো বন্ধু। ভাইয়া, তুমি কি এই অসভ্য এমপিকে চেনো? আনায়ার কথায় আবির ফিক করে হেসে দিল। অর্ণব রাগী চোখে তাকায় আয়নার দিকে। এই অসভ্য এমপি হলো আমার বেস্ট ফ্রেন্ড। অর্ণব রাগী কণ্ঠে বলল, তুই আমাকে অসভ্য বলছিস কেন? তোর বোন ভালোবেসে আমাকে অসভ্য বলতেই পারে। বলে আনায়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আনায়া অর্ণবের দিকে রাগী দৃষ্টিতে নিক্ষেপ করে খাওয়ায় মনোযোগ দিল। এর আগে তো কখনো তাকে আমাদের বাসায় দেখিনি। তুই বাসায় থাকলে তো দেখবি। ওর সাথে আমার স্কুল লাইফে পরিচয়, প্রথমে বন্ধু, তারপর বেস্ট ফ্রেন্ড। কলেজ লাইফ শেষে ও বিদেশে চলে যায় পড়াশোনা করতে। ও যখন দেশে ফিরে তার আগে তুই চলে গেলি কানাডা।
দেখা হবে কি করে? অর্ণব দুষ্টু হেসে বলল, আমায় আরও আগে দেখতে পাওনি বলে আফসোস হচ্ছে। সমস্যা নেই, একবার আমাদের বিয়েটা হয়ে যাক। সারা জীবন আমাকে তোমার চোখের সামনে দেখতে পাবে যত ইচ্ছে। অসহ্য। মুখে তুমি যাই বলো, মনে মনে তো আফসোস করছো, সেটা কিন্তু আমি জানি। আয়ানা রেগে আবিরকে বলল, ভাইয়া, তুই তোর অসভ্য বন্ধুকে নিয়ে আমার সামনে থেকে যাবি, নাকি আমি এর মাথা ফাটিয়ে দিব? অর্ণব কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল, আমার কিছু হয়ে গেলে তোমার কি হবে বলো? আনায়া চিল্লিয়ে বলল, আপনি যাবেন নাকি আমি আসব? থাক, তোমাকে কষ্ট করে আসতে হবে না, আমাকে বলেই হয় তুমি আমার কাছে আসতে চাচ্ছ। আমি নিজ দায়িত্বে তোমার কাছে চলে আসব। আয়নার আগে ফেটে পড়ছে, ইচ্ছে করছে লোকটার মাথা ফাটিয়ে দিতে। আবির আশালতা বেগমকে ডেকে বলল, মা আমরা যাচ্ছি। আশালতা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, অর্ণব বাবা, দুপুরে না খেয়েই চলে যাচ্ছ? অর্ণব হেসে আয়নাকে শুনিয়ে শুনিয়ে বলল, শাশুড়ি মা, তোমার মেয়েকে আমার সাথে বিয়েটা দাও, দেখবে আমি সারাদিন তোমাদের বাড়িতে বসে থাকবো জামাই আদর পাওয়ার জন্য। আশালতা বেগম মেয়ের দিকে চাইলেন, মেয়েকে রাগি চোখে তাকিয়ে থাকতে দেখে বেশি কিছু বললেন না। অর্ণব আর আবির বিদায় নিয়ে চলে গেল। আনায়া বিকেলে রেডি হচ্ছে। রেডি হওয়া শেষে মাকে বলে বেরিয়ে পড়লো অর্ষার দেওয়া অ্যাড্রেসের উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে দেখলো একটা রেস্টুরেন্টটা নিরিবিলি পরিবেশে, যা আয়নার অনেক বেশি পছন্দ। আনায়া ভেতরে ঢুকে দেখলেও এর ফ্রেন্ডরা কেউই এখনো আসেনি। রেস্টুরেন্টের একপাশে খোলা জায়গা আছে। আনায়া ভাবলো সেখানে যে দাঁড়াবে, যেই ভাবা সেই কাজ। আনায়া যখন নিজেকে মতো, তখন নীরবে কেউ ওর পাশে এসে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আনায়া পাশ ফিরে তাকিয়ে বলল, আপনি আপনি এখানে? তোমাকে অনেক মিস করছিলাম, তাই চলে এলাম। তুমি এখানে কি করছো? আনায়ার মাথায় দুষ্ট বুদ্ধি হানা দিল। ওই ইশারায় অর্ণবকে কাছে আসতে বলল। অর্ণব কাছে আসতেই মিষ্টি হেসে বলল, প্রেমিকের জন্য অপেক্ষা করছি। শোনো মেয়ে, তোমার জীবনে প্রেমিক বলে আর ভালোবাসাই বলো, সব শুধু একজনই হবে, সে আশিয়ান শিকদার অর্ণব। হঠাৎ আনমনা হয়ে গেল আনায়া। চিঠির পাতায় ভেসে উঠল কিছু স্মৃতি। প্রেমিক, আদৌ কি অর্ণব সাহেব তার একমাত্র প্রেমিক হতে পারবে, নাকি তার আগেও কারো বিচরণ ছিল আনায়ার হৃদয়ে? আনায়া অর্ণবের দিকে চাইল, লোকটা ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আনায়া ভেবে পায় না লোকটার এভাবে চেয়ে থাকার কারণ। আনায়া এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, যদি আপনার আগে কেউ প্রেমিক হয়ে থাকে তখন? অর্ণব মুখটা আনায়ার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, আমি জানি তোমার একজন প্রেমিক ছিল, কিন্তু সে তোমার প্রেমিক হয়েও প্রেমিক না, ভুল মানুষ। আনায়া অর্ণবের কথায় থতমত খেয়ে গেল। অর্ণব কিভাবে জানলো ওর প্রেমিক ছিল? তার সম্পর্কে ও আর ওরসা ছাড়া আর কেউ জানার কথা না। তাহলে অর্ণব কি আন্দাজ বলছে? হয়তো হতেও পারে। আপনি কিভাবে জানলেন সে ভুল মানুষ? তুমি নিজেই একদিন জানতে পারবে। আনায়া আর মাথা ঘামালো না। দুজনের মাঝে নীরবতা। নীরবে কেটে গেল কিছু মুহূর্ত। আনায়ার জন্য সময়টা অপেক্ষার হলেও অর্ণবের জন্য সময়টা প্রিয় মানুষ পাশে থাকার, প্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে অনুভব করা। সামনের দিকে তাকিয়ে থেকে আনায়া প্রশ্ন করলো, আপনি আদৌ এমপি তো, নাকি ভুয়া এমপি? অর্ণব আনোয়ার আনায়ার প্রশ্নে ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। শেষমেশ মেয়েটা ওকে ভুয়া এমপি বলল। মেয়েটা কি জানে যে ও বিপুল ভোট প্রতিপক্ষকে হারিয়ে জয়ী হয়েছে? না, জানে না বোধ হয়। জানলে এভাবে বলতো না। এরকম মনে হওয়ার কারণ এই যে সারাদিন আমার পিছু পিছু ঘুরছেন। এমপিদের তো অনেক কাজ থাকে,
আপনি সত্যিকারের এমপি হলে নিশ্চয়ই আমার পিছু পিছু ঘুরতেন না। তোমার ধারণা ভুল মেয়ে, আমি একজন সংসদ সদস্য, কিন্তু তাই বলে কি আমি তোমার পিছু ঘুরতে পারবো না? দেখতে দেখতে বয়স 30-এর কোঠায় পৌঁছলো। এখন তোমার পিছু না ঘুরলে দেখা যাবে দাদা হওয়ার বয়সে আমাকে বাবা হতে হবে। আনায়া বিড়বিড় করে বলল, অসভ্য। এর মাঝে আনায়ার নজর গেল রেস্টুরেন্টের গেটের দিকে। ওর ফ্রেন্ডরা গেট দিয়ে ঢুকছে। আনায়া ওদের দেখে খুশি হলো। যাক, অবশেষে ওরা এলো। আপনি থাকেন, আমার ফ্রেন্ডরা চলে এসেছে। অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলো। আনায়া একবার পিছু ফিরলে দেখতে পেল একজোড়া আঁখি ওর পানে কতটা মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। আনায়া বন্ধুদের সাথে অনেকটা সময় কাটালো। এতদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ওর মনটা হালকা হয়ে গেল। বন্ধুদের মাঝে অনেকের বিয়ে হয়ে গেছে, দুই একজনের তো বেবিও আছে। বন্ধুদের মাঝে আনাই অবিবাহিত, বাকি সবারই বিয়ে হয়ে গেছে। অর্ষার আকদ হয়েছে বিয়ে কিছুদিন পর। অর্ষার এক কথা, সে তার বেস্ট ফ্রেন্ডকে ছাড়া বিয়ে করবে না। মেয়েটা আনায়াকে বড্ড ভালোবাসে। আড্ডা চলাকালীন সবাই আনায়াকে একসাথে হামলা করলো, বিয়ে করছিস কবে? আনায়া ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। খুব তাড়াতাড়ি। ওরসা অবাক চোখে তাকালো আনায়ার দিক পানে। তার চোখে প্রশ্ন, সত্যি কি আনায়া বিয়ে করবে? তাও খুব তাড়াতাড়ি। আনায়া ওকে আশ্বস্ত করলো ও ওরসাকে বলবে। ওরসা সবার সামনে আর কিছু জিজ্ঞেস করলো না। ডিনারের সময় সবাই যার যার মতো খাচ্ছে। টেবিলে পিনপতন নীরবতা। আনায়া বাবার পাশে বসেছে। আশরাফ সাহেব মেয়েকে বড্ড ভালোবাসেন, ছেলেদের ভালোবাসেন না তেমনটা নয়, কিন্তু মেয়ে পাশে বসে না খেলে তার কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাই আনায়া সব সময় বাবার পাশেই বসে। হঠাৎ আশরাফ সাহেবের কণ্ঠ শোনা গেল। আনায়া মা কি ভাবলে? কোন বিষয়ে? অর্ণবের সাথে তোমার বিয়ের ব্যাপারে ভাবার জন্য আমার কিছু সময় চাই। আশরাফ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তুমি যতটা সময় নিতে চাও নিতে পারো। বাবা হিসেবে আমি বলবো, অর্ণব খুবই ভালো ছেলে, বাকিটা তোমার ইচ্ছে। আমি কখনো কোনো বিষয়ে তোমাদের জোর করিনি, আর করতেও চাই না। আমি চাই তোমরা সুখী থাকো। আনায়ার মনটা খুশিতে ভরে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওর নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় এরকম একটা সাপোর্টিভ পরিবার পেয়ে। আনায়া, মাহির, মিহি আর নীলিমা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মিহি অর্ণবের ফেসবুক প্রোফাইলে ঢুকে একটা ফটো বের করে আনায়ার সামনে ধরে বলল, আপু তুই না সত্যিই বোকা? না হলে এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে বিয়ে না করে তাকে ওয়েটিং লিস্টে ঝুলিয়ে রাখো। দেখো কি সুন্দর চোখ, জিম করা বডি, চোখে চশমা, ঠোঁটে মুচকি হাসি। হায়, এই হাসিতে মার্গিয়ামের। আনায়ার আগে চোখে মিহির দিকে তাকালো, ধমকে উঠে বলল, আমাকে তোর বোকা মনে হয়? থাপড়িয়ে গাল লাল করে দিব ফাজিল। আর তোর যদি লোকটাকে এতই ভালো লাগে তাহলে বল কাকাইকে বলে তার সাথে তোর বিয়ের ব্যবস্থা করি। আস্তাগফিরুল্লাহ, কি বলো এসব? তাকে তো আমার জিজু হিসেবে ভালো লাগে, আর সে আমাকে না তোমাকে পছন্দ করে। তাই তো সেদিন যাওয়ার আগে তোমার উদ্দেশ্যে চোখ টিপ দিয়েছিল। কথাটা বলেই মিহি আর নীলিমা হেসে উঠল। আনায়ার এদের হাসি দেখে গা জ্বলে যাচ্ছে, তাই উঠে নিজের রুমের দিকে হাঁটা দিল। নীলিমা পিছু ডেকে বলল, আরে নন্দিনী, চলে যাচ্ছ যে? মিহি পাশ থেকে টিটকিরি মেরে বলল, ভাবি আপু লজ্জা পেয়েছে, দেখো না ওর গাল লাল হয়ে গেছে। আনায়া হাঁটা থামিয়ে পিছু ফিরে আরেকবার ওদের দিকে রাগি লুকে তাকালো। অতঃপর ধূপধাপ শব্দ করে নিজের ঘরে চলে এলো। আনায়া যেতেই নীলিমা আর মিহি শব্দ করে হেসে দিল।
আনায়া ঘরে এসে দরজা লাগিয়ে দিল। আলমারির কাছে যেয়ে গুপ্ত জায়গা হতে একটা চিঠি বের করলো। প্রিয় মায়াবতী, তোমার ওই ঝিল চোখের মায় আমি ডুবতে চাই বারংবার। তোমার ওই মায়াবী চোখ জোড়া আমার বুকে উত্তাল সমুদ্রের ন্যায় ঢেউ সৃষ্টি করে। তোমার ওই তীক্ষ্ণ চাহনি আমার বুক ও এরপ ওরপ করে ফেলে। এক অদ্ভুত নেশা জাগে মনে, তোমার নেশা। তুমি কি আমার পার্মানেন্ট নেশা হবে? আমি তোমার উত্তরের আশায় রইলাম মায়াবতী। ইতি, তোমার গোপন প্রেমিক। আনেয়া চিঠিটা আবার আগের জায়গায় রেখে দিল। চিঠিগুলো পড়লে তার মনে শান্তি লাগে। ও বারবার প্রেমে পড়ে যায় চিঠির, কিন্তু যখনই তার মুখটা চোখের সামনে ভেসে ওঠে তখন মনে ঘৃণা জাগে। তিক্ত স্মৃতি ভেসে ওঠে মনের কোণে। ও এই জীবনে মানুষটার মুখোমুখি হতে চায় না। ক্লান্ত বিকেলে আকাশে অল্প পরিসরে মেঘের আনাগোনা। বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে, যেমনটা বৃষ্টি আসার আগে পরিবেশে পাওয়া যায়। আনায়া তার ব্যালকনিতে বসে চোখ বুজে বাতাসের সাথে আসা ঘ্রাণটা অনুভব করছে। পরিবেশটা অনুভব করার মতোই আনায়া অধীর আগ্রহের সাথে বসে আছে। কখন বৃষ্টি আসবে আর সে তা গায়ে মাখবে। আনায়ার চোখ বুজে থাকার মাঝেই ঝিরিঝিরি শব্দে বৃষ্টি পড়া শুরু করলো। জানালার গ্রিলের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে বের করলো আনায়া। হাতের ওপর পড়া বৃষ্টির পানিগুলো মুখে ছিটালো। হঠাৎ কিছু মনে পড়তেই আনায়া দৌড়ে ঘরে এলো। চুড়ির বাক্স থেকে দুটি হাত ভর্তি রেশমি চুড়ি পরে আবার ব্যালকনিতে গেল। হাত বাড়িয়ে দিল বৃষ্টিকে ছোঁয়ার প্রয়াসে। বৃষ্টির ঝিরিঝিরি শব্দের সাথে চুড়ির রিনঝিন শব্দটা যেন মাদকতার সৃষ্টি করছে। আনায়া বৃষ্টির সাথে তাল মিলিয়ে হাত নাড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। মনে হচ্ছে ও আবার ওর কিশোরী বয়সের ফিরে যাচ্ছে। কিশোরী বয়সে বৃষ্টি হলেই ছুতে চলে যায় ছাদে। যতক্ষণ বৃষ্টি হতো ততক্ষণ ভিজতো, মাঝে মাঝে জ্বরও চলে আসতো। তবুও ওকে কেউ বৃষ্টিতে ভেজা থেকে আটকাতে পারতো না। আনায়ার বাড়ির সামনে গাড়ির ভেতর থেকে এক যুবক মুগ্ধ নয়নে চেয়ে দেখছে আনায়া নামক রমণীর বৃষ্টিবিলাস। বৃষ্টির মাঝে রমণীর চুরির রিনঝিন শব্দ তাকে এক ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। এই রমণী যদি ভুলেও জানতে পারতো তার চুরির রিনঝিন শব্দ কারো মন ঝড়ো হাওয়ার সৃষ্টি করে, তাহলে হয়তো কখনোই এরূপ কাজ করতো না। যুবকটির এখন বৃষ্টির প্রতি অনেক হিংসে কাজ করছে। এই যে বৃষ্টি নীরবে তার প্রিয়সীকে ছুঁয়ে দিচ্ছে, সেটা তার একটুও সহ্য হচ্ছে না। তার প্রিয়সীকে কেন অন্য কেউ ছুঁয়ে দেবে? অন্য কারো আগমনে প্রিয়সীর ঠোঁটের ভাঁজে কেন হাসি ফুটে উঠবে? এসব ভাবনার মাঝেই কেউ একজন বলে উঠল, স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওদিকে মিটিংয়ে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। জরুরি মিটিং থাকায় এই বৃষ্টির মাঝেই অর্ণব বেরিয়েছে। আনায়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কি মনে করে যেন তাকিয়েছিল। এই তাকানোতেই যেন তার জন্য সর্বনাশ ডেকে নিয়ে এলো। ড্রাইভিং সিটে বসা তাপসকে দ্রুত গাড়ি থামাতে বলল। অতঃপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টি বিলাসী প্রিয়সীর পানে। প্রিয়সীর নেশায় ডুবে ভুলে বসেছিল সব কিছু। তার পিয়ে তাপসের ডাকে হুঁশ ফিরল। হাত ঘড়িতে সময় দেখে নিল। এখন যাওয়া দরকার, না হলে সত্যিই দেরি হয়ে যাবে। গাড়ি স্টার্ট না দিয়ে এখনো বসে আছো কেন? আমার দিকে এভাবে ব্যাককলের মতো হাঁ করে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাপস অর্ণবের এরূপ আচরণে পুরো ব্যাককেল হয়ে গেছে। একটু আগেই অর্ণব তো তাকে গাড়ি থামাতে বলল, আর এখন তাকে বকছে। তার স্যার তার সাথে এরূপটা করতে পারলো। মনে এক আকাশ দুঃখ নিয়ে তাপস গাড়ি স্টার্ট দিল। বৃষ্টি শেষে আয়না ঘরে প্রবেশ করলো। গায়ের জামা বৃষ্টির
ঝাপটায় ভিজে গেছে, দ্রুত পরিবর্তন করা প্রয়োজন। আনায়া জামার তাক থেকে একটা জামা টান দিতেই তার ভেতর থেকে একটা কাগজ পড়ল। আনায়া কাগজটি তুলে হাতে নিল। তার কাপড়ের ভাঁজে কাগজ কোথা থেকে আসবে কৌতূহল হচ্ছে মনে। কৌতূহলের বশে কাগজটা খুলল। প্রিয় মায়াবতী, বৃষ্টির টিপটিপ ফোঁটা যখন ধরণীতে ঝরে পড়বে, তখন তুমি গায়ে আটপৌরে ভাবে লাল শাড়ি জড়িও, চোখে গাঢ় কাজল, হাতে রেশমি চুড়ি, বেলি ফুল দিয়ে খোপা বেঁধে চুলো। সাথে থাকবে নূপুরের রণঝন শব্দ। আমি তোমার চরণ নিজের উরুর উপর রেখে যতনে তা রাঙিয়ে দিব লাল আলতায়। অতঃপর তোমার ওই নেশালো চরণ এঁকে দিব গম্ভীর এক চুম্বন। তুমি লাজে রাঙা হয়ে ছুটে পালাবে ছাদের দিকে, আমিও ছুটব তোমার পিছু পিছু। তখন হাওয়ায় তোমার ওই দীঘল আঁচল উড়বে, পরিবেশে তোমার নূপুরের রণঝন শব্দের প্রতিধ্বনি ছড়িয়ে পড়বে। তুমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টিকে গায়ে মাখবে, আর আমি তোমার রূপে বারে বার মুগ্ধ হব। বৃষ্টির তোপে তোমার ওষ্ঠযুগল যখন শীতল হয়ে আসবে, তখন আমি নিশ্চুপে তোমার ওই রাঙা ওষ্ঠদয়ে উষ্ণতা ছড়িয়ে দিব। তুমি লজ্জায় নিজেকে মুড়িয়ে নিবে, আমি মুগ্ধ চোখে তোমার দেখব নয়ন ভরে। ইতি তোমার গোপন প্রেমিক। আয়না চিঠিটা বুকের মাঝে জড়িয়ে নিল। মনে পড়ে গেল পুরনো কথা। কিশোরী বয়সে চিঠিটা পড়ে সে কি লজ্জা পেয়েছিল সে। তার গালগুলো লজ্জায় রাঙা হয়ে গিয়েছিল। মনে মনে চিঠির পুরুষটিকে অসভ্য পুরুষ নামে আখ্যায়িত দিয়েছিল। ওকে ব্লেসিং করতে দেখে অর্ষা ওকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করেছিল, কিরে তুই এরকম ব্লাসিং করছিস কেন? তোর গালগুলো তো পাকা টমেটোর মতো হয়ে যাচ্ছে। লাজুক আয়না তখন কিছু বলতে পারেনি। অর্ষাকে কি বলবে ও? ও তো তখন চিঠির পুরুষের ভাবনায় বিভোর ছিল। সেই লাজুক আয়না এখন আর নেই। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছে। ওর মনে প্রশ্ন জাগলো, সব চিঠি তো ও গোপন ড্রয়ারে রেখেছিল, তাহলে এটা এখানে এলো কিভাবে? হয়তো মনের ভুলে রয়ে গেছে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। কাগজটা গোপন ড্রয়ারে রেখে চলে গেল ফ্রেশ হতে। নীলিমা আর মিহির জোড়া জুড়িতে আনায়াকে শপিংয়ে আসতে হলো। ওর কোনো ইচ্ছা ছিল না আসার। দুজনে একে ধরে বেঁধে নিয়ে এসেছে। তোমাদের শপিং করা দরকার, তোমরা আসতে, আমাকে ধরে বেঁধে নিয়ে এলে কেন? নীলিমা বলল, বাড়িতে মেয়ে বলতে তুমি, আমি আর মিহি, আমরা রোদে শপিং করব আর তুমি বাড়িতে বসে থাকবে, তা তো হবে না নন্দিনী। আর তুমি কেমন মেয়ে, সব সময় যেখানে শপিং করার জন্য বায়না ধরে সেখানে তোমাকে ধরে বেঁধে নিয়ে আসতে হয়। মিহি ভিংচি কেটে বলে, ও তো মেয়ের কাতারেই পড়ে না ভাবি, না হলে যেখানে সব মেয়েরা অর্ণব শিকদারের পেছনে পাগল, সেখানে ও পাত্তাই দিচ্ছে না। আনায়া মিহির পিঠে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আমি তোর বড়, ভুলে যাস না, বড় বোনের সম্পর্কে সব বলতে মুখে আটকায় না। মিহি পিঠ ডলতে ডলতে বলল, তুমি আমার পেটটা জ্বালিয়ে দিলে, তোমার মনে কি একটু মায়া দয়া নেই? সবার জন্য না হলেও আমার জন্য আর অর্ণব ভাইয়ার জন্য হলেও একটু তো মায়া করা শিখো। আমার মনে অনেক মায়া দয়া আছে, কিন্তু সেটা তোর আর তোর অর্ণব ভাইয়ার জন্য এক ফোঁটাও নেই। এভাবেই ঝগড়া করতে করতে ওরা পৌঁছে গেল শপিং মলে। ড্রেসের দোকানে যে যার মতো ড্রেস দেখছে। আনায়ার কিছু কেনার ইচ্ছে না থাকা সত্ত্বেও নীলিমা জোর করার কিছু জামা দেখেছে, কিন্তু কোনোটাই ওর পছন্দ হচ্ছে না। হঠাৎ কানে ভেসে এলো একটা মিষ্টি ডাক, মায়াবতী, মায়াবতী। ডাকটা কানে আসতেই
আয়নার মনে ধুক করে উঠল। আশেপাশে তাকালো, কিন্তু সন্দেহজনক কাউকে পেল না। আনায়া ভাবল, ও হয়তো বেশি ভাবছে। এটা ওর ভাবনার ফল। না হলে সেই মানুষটা এখানে কোথা থেকে আসবে? যদিও এই শহরেই তো তার বসবাস। আনায়া নিজের মন থেকে সকল ভাবনা সরিয়ে জামা সিলেক্ট করায় মগ্ন হলো। কিছু মুহূর্তের ব্যবধানে কানে আবারও ভেসে এলো এই সমর্থন। আনায়া এবার নিজেকে ঠিক রাখতে পারল না। সারা দোকানে নজর বুলালো, কাউকেই পেল না। খুঁজতে খুঁজতে ও দোকান থেকে বের হলো। সাথে সাথেই ধাক্কা খেলো এক শক্তপোক্ত মানুষের সাথে। আনায়া ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নিবে, তার পূর্বেই একজোড়া বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে পড়ে গেল। আনায়া নিজেকে বাঁচাতে সামনের মানুষটিকে হুডির বুকের কাছটা খামচে ধরলো। আনায়া চোখ মেলে দেখল, মুখে মাস্ক লাগানো এক যুবক তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আনায়া নিজের অবস্থান লক্ষ্য করে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। যুবকটা তাকে এতটা কঠোর বন্ধনে বেঁধেছে যে চাইলেও তা ছিন্ন করতে পারছে না। ব্যর্থ হয়ে আনায়া কঠোর স্বরে বলল, ছাড়ুন। আর কতক্ষণ এভাবে ধরে আর রাখবেন? আনায়ার কথায় যুবকটির ধ্যান ফিরল। সে এতক্ষণ ঘরের মধ্যে ছিল। আনায়ার দিকে ভালো করে লক্ষ্য করে বলল, শুধু আমি যে তোমায় ধরে রেখেছি এমনটা কিন্তু নয়। আঁকড়ে ধরার প্রয়াস তোমার মাঝেও আছে। আনায়া যুবকটির কথা বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল তার পানে। যুবকটি চোখের ইশারায় আনায়ার হাতের দিকে ইশারা করলো। এখনো আনায়া যুবকটির হুডি আঁকড়ে ধরে রয়েছে। আনায়ার সাথে সাথে তার সরিয়ে ফেলল, কিন্তু তবুও যুবকটির মাঝে তাকে ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আনায়া আশেপাশে তাকিয়ে দেখল অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। ওর নিজেরও অস্বস্তি হচ্ছে। এবার তো ছাড়ুন, আশেপাশের মানুষ তাকিয়ে আছে, আমার অস্বস্তি হচ্ছে। যুবকটি আনায়ার দিকে কিছুটা ঝুঁকে বলল, তোমার অস্বস্তি হলেও আমার কিন্তু ভালোই লাগছে। বলেই চোখ টিপ দিল। আনায়ার আর সহ্য হলো না, ইচ্ছে করছে ধাক্কা দিয়ে ছেলেটাকে সরিয়ে দিতে। ও করলো তাই, ধাক্কা দিয়ে যুবকটিকে সরিয়ে দিল। আশেপাশ থেকে তাকিয়ে থাকা মানুষের উদ্দেশ্যে ধমকে সুরে বলল, সিনেমা চলছে এখানে, এভাবে তাকিয়ে আছেন কেন? এতক্ষণে নীলিমা আর মিহ দোকানের বাইরে এসে দাঁড়িয়েছে। ওরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নীলিমার উদ্দেশ্যে বলল, ভাবি, তোমাদের কেনাকাটা হলে চলো, আমার ভালো লাগছে না। নীলিমা কিছু বলবে তার আগেই মিহি বলল, আমাদের তো এখনো কিছুই কেনা হয়নি আপু, এখনই চলে যাবে? আনায়া, বোন আমার একদম এরকম করে না। আজকে বেরিয়েছি, আবার কবে না কবে বের হব তার ঠিক নেই। আরও কিছুক্ষণ থাকো প্লিজ। ঠিক আছে, যাও, তোমাদের কি কেনা বাকি তা দেখো। আনায়া দোকানের ভেতরে ঢুকতে নিবে এমন সময় আবার যুবকটি ওর হাত ধরলো। আনায়া তাকিয়ে আবার যুবকটিকে দেখে মাথা গরম হয়ে গেল। বড় অসভ্য তো ছেলেটা, একটু আগে বা পরে জেনে নিয়েছিল বলে ধরেছিল, এখন আবার হাত ধরছে কেন? আয়না ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে দিয়ে বলল, আপনার সমস্যা কি? আবার হাত ধরেছেন কেন? একটা অপরিচিত মেয়ের হাত ধরতে লজ্জা লাগে না? তোমার হাত ধরতে আবার লজ্জা কিসের? তুমি তো আমার ভবিষ্যৎ বউ। যুবকটি নিজের মুখ থেকে মাস্ক সরালো। মুহূর্তের ব্যবধানে আবার মাস্ক পরে নিল। যুবকটি আর কেউ নয়, স্বয়ং অর্ণব। আনায়া অবাক, এই লোকটা ওর পিছু পিছু এখানেও চলে এসেছে, কিন্তু তার তো এখানে আসার কথা না। ও সেখানেই যাচ্ছে, মানুষটা ওর পিছু পিছু চলে আসছে। এটা কি ডেস্টিনি নাকি পরিকল্পনা? আপনি এখানেও চলে এসেছেন,
এখন কি শপিং মেলেও রাজনীতি হয় নাকি? আমি তো এখানে তোমার জন্য এসেছি। আনায়া অবাক হলো, লোকটা ওর জন্য এসেছে মানে? ও কি তাকে আসতে বলেছে নাকি? আমার জন্য এসেছেন মানে? আমি কি আপনাকে আসতে বলেছি? হুম, তুমি আসতে বলনি, কিন্তু আমি আমার দায়িত্ববোধ থেকে এসেছি। দায়িত্ববোধ? এই যে তোমার মতো সুন্দরী একটা মেয়েকে যদি হাঁটতে হাঁটতে কোথাও হারিয়ে যায়, তখন আমার কি হবে ভেবে দেখেছো? সেটা তুমি ভাববে কেন? সকল ভাবনা তো আমার। আর আমার সেই দায়িত্ববোধ থেকেই আমি তোমাকে পাহারা দিতে এসেছি। আনায়া হতাশ, পুরোই হতাশ। এই লোকের দায়িত্ববোধের নমুনা দেখে ওর বিরক্ত লাগছে। ও নাকি আবার সংসদ সদস্য। আদৌ কি কথাটা গ্রহণযোগ্য? কে জানে। নীলিমা আর মিহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুষ্ট মিষ্টি কথোপকথন শুনছিল আর হাসছিল। মিহি আফসোসের সুরে বলল, আজকেও আমাদের পাহারা দিতে আসবে না বলে আমরা কারো সাথে ধাক্কা খেয়ে তার গায়ে পড়তেও পারি না। আফসোস, বড়ই আফসোসের বিষয়। নীলিমা আর অর্ণব মিহির কথায় হেসে দিল। আনায়া ওর পিঠে একটা চাপড় দিয়ে বলল, বেশি আফসোস হলে বল কাকাইকে বলে তোকে বিদায় করি। তোর মতো শয়তান মেয়ে আমাদের বাড়িতে আর রাখা যাবে না। বললেই হলো নাকি? উল্টো তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে আমি একা খান বাড়িতে রাজত্ব করব। বক বক বাদ দিয়ে যা কেনার তাড়াতাড়ি কেন, না হলে তোদের ফেলেই আমি চলে যাব। নীলিমা আর মিহি ওদের কেনাকাটা করতে চলে গেল। ওরা চলে যেতেই অর্ণব আনায়ার হাত ধরে সামনের দিকে হাঁটা দিল। আজব, আপনি আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি এরকম চোর টাইপ সাজ দিয়েছেন কেন? অর্ণব নিজের দিকে তাকালো। ওর পরনে কালো প্যান্ট, কালো হুডি, হাতে কালো রঙের ঘড়ির, পায়ে কালো শু। আনায়ার ওকে দেখে চোর মনে হচ্ছে। প্রথমত আমি তোমায় বেচে দিতে নিয়ে যাচ্ছি না, গেলেই দেখতে পারবে। দ্বিতীয়ত তুমি হয়তো আশিয়ান শিকদার অর্ণবের সম্পর্কে জানো না। এখানে যদি এভাবে না এসে সাধারণভাবে আসতাম, তাহলে এখানে ভিড় লেগে যেত। আশেপাশের সব মেয়েরা আমাকে ঘিরে ধরতো। তখন নিশ্চয় তোমার ভালো লাগবে না। তোমার কথা ভেবেই আমি এখানে এসেছি। আর তুমি আমাকে চোর বলছো? আনায়া ভেঙে বলল, ভিড় জমে জমে যাবে না ছাই। ভাব নেওয়া বন্ধ করুন। আর আমার জানা মতে চোররাই চুরি করার আগে নিজেকে পরিপূর্ণ আবৃত করে আসে, যেন কেউ চিনতে না পারে। তাই কথা বলতে বলতে ওরা অর্ণব আয়ানাকে নিয়ে একটা চুরির দোকানে এলো। দোকানদারকে বলল অনেক ধরনের রেশমি চুড়ি বের করতে। দোকানদার অনেকগুলো চুড়ি অর্ণবের সামনে রাখলো। অর্ণব আনায়ার হাত নিজের হাতে নিয়ে নিজেই চুড়ি পরিয়ে দেখছে কোনটা ওর হাতে সুন্দর লাগে। আনায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ণবের পাগলামো দেখছে। অর্ণব অনেকগুলো চুড়ি দোকানদারকে বলল প্যাক করে দিতে বলল। দোকানদার প্যাকিং করে একটা বড় বাক্স ওদের সামনে রাখলো। আনায়া লোকটার কাণ্ডে হতবাক। এতগুলো চুড়ি দিয়েও কি করবে? লোকটার মাথায় তার কি ছিঁড়ে গিয়েছে? আপনি কি পাগল? এতগুলো চুড়ি কিনলেন? এত চুড়ি দিয়ে আমি কি চুড়ির দোকান দিব? অবশ্যই আমি পাগল, তবে সেটা শুধু এবং শুধু তোমার জন্য। এই চুড়িগুলো তুমি এখন পাবে না, আমাদের বিয়ের পরে পাবে। তুমি নিত্য নতুন চুড়ি পরে আমার সামনে ঘুরবে। আমি মুগ্ধ নয়নে তোমাকে দেখব। তোমার চুড়ির রিনঝিন শব্দে আমি মাতোয়ারা হব। আপনি জেগে জেগে স্বপ্ন দেখতে থাকেন। অর্ণব আয়নার চোখে চেয়ে বলল, স্বপ্ন পূরণ হতে কতক্ষণ? আনায়া বাড়িতে শুয়ে বসে দিন পার করছে, তাই ভাবলো সে তাদের বিজনেসে জয়েন করবে। আনায়া কানাডায় থাকা অবস্থায় ফ্রি সময়ে বিজনেসে বাবা মায়ের সাহায্য করত।
এই সব সময় নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করে যেন বিষাদকে ছুঁতে না পারে। কিন্তু চাইলেই কি আমরা বিষাদের থেকে মুক্তি পেতে পারি? আনায়ার অবস্থাও তাই। এতগুলো বছরেও নিজেকে অনেকটা সামলে নিয়েছে। আনায়া অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওর বাবা ভাইয়েরা চলে গেছে অনেক আগেই। অফিসে আজকে একটা মিটিং থাকায় আনায়া দেরি করে যাচ্ছে। তৈরি হয়ে আনায়া অফিসের জন্য বেরিয়ে পড়ল। আনায়া নিজের কেবিনে বসে আছে। আর কিছুক্ষণ পরেই মিটিং শুরু হবে। আয়নার সামনে যে শেষবারের মতো নিজেকে দেখে নিল। নতুন একটা কোম্পানির সাথে আজ তাদের মিটিং। আনায়া ভেতরে ভেতরে কিছুটা ভয় পাচ্ছে। ভয়কে পাত্তা না দিয়ে মিটিং রুমের দিকে অগ্রসর হলো। মিটিং রুমে ঢুকে আনায়ার সব দিকে লক্ষ্য দিল। তৎক্ষণাৎ ওর চোখ আটকে গেল একটা মানুষের মুখশ্রীতে। সেই মানুষটা এত বছর পর। আনায়ার মনে একরাশ ঘৃণা চলে এলো। আনায়া ভাবলো চলে যাবে, কিন্তু আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সে চাইলেও যেতে পারবে না। আনায়া নিজেকে সামলে ওর জন্য বরাদ্দ জায়গায় বসে পড়ল। অপরদিকে নিশান নামক মানুষটার মুখে বাঁকা হাসি। সে আনায়ার দিকে তাকিয়ে আছে। আনায়ার লোকটার তাকানোতে শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে নিশানের চোখে মরিচের গুঁড়া ঢেলে দিতে, কিন্তু চাইলেও সব সম্ভব নয়। তাই আনায়া দাঁতে দাঁত চেপে বসে আছে। নিজের প্রেজেন্টেশনের সময়টুকু বাদে বাকিটা সময় আনায়া চুপচাপ ছিল। অবশেষে নিশানদের কোম্পানির সাথে আয়ানাদের ডিল ফাইনাল হলো। আনায়া মনে মনে কিছু ভাবলো। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। সামনে কি কিছু হতে চলেছে। অহনা ক্লাস শেষে বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করতে বেরিয়েছে। সব বান্ধবীরা মিলে কথা বলছে আর হাঁটছে। অহনা কথা বলতে বলতে কখন রাস্তায় চলে এসেছে তার খেয়াল নেই। হঠাৎ ওর সামনে একটা গাড়ি জোরে ব্রেক করলো। অহনা ভয়ে চোখ বন্ধ করে ফেললো। আবির কিছু কাজে গাড়ি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ কাউকে রাস্তার মাঝে দেখে সাথে সাথেই ব্রেক কষে। ওর মাথায় আগুন ধরে গেল। কোনো মানুষ কিভাবে এই মাঝ রাস্তায় আসতে পারে? কনসেন্স কি ঘোড়া চড়াতে গিয়েছে? আবির রেগে গাড়ি থেকে বেরোলো। এতক্ষণে অহনার ফ্রেন্ডরা আসে ওকে সামলে নিয়েছে। সমস্যা কি? চোখে দেখতে পান না? হাঁটার সময় কমন সেন্স কোথায় থাকে? অহনা আবিরের দিকে ফিরল। আবির মেয়েটার দিকে তাকিয়ে রাগী স্বরে কিছু বলবে তার আগেই মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল। মেয়েটার মুখে ভীতি লেগে আছে। এতেও যেন মেয়েটার মুখে এক মায়া লেগে আছে। আবিরের অহনাকে চিনতে একটুও ভুল হলো না। অর্ণবের ছোট বোন অহনা, কিন্তু ওর তো বাড়ির গাড়িতে আসা যাওয়ার কথা। ও এখানে কি করছে? অহনা, তুমি তুমি এখানে কি করছো? রাস্তায় হাঁটার সময় দেখে হাঁটবে তো। অহনার সামনে তাকিয়ে দেখলে আবির দাঁড়িয়ে। এতক্ষণ মনের ভেতরে থাকা ভয়টা যেন নিমিষেই উধাও হয়ে গেল। আসলে ভাইয়া, আমি আজকে একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। দুঃখিত, আমি খেয়াল করিনি কখন হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে এসেছি। আবির ধমকে বলল, তা খেয়াল করবে না? চোখ তো আকাশে নিয়ে হাঁটো। অহনা মাথা নিচু করে বলল, দুঃখিত ভাইয়া। অর্ণব জানে তুমি গাড়ি ছাড়া রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছ। অহনা আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া জানে না, আমি আম্মুকে বলে এসেছি গাড়িতে উঠো, বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি ঘোরাঘুরি শেষে বাসায় চলে যাব। আপনি যেই কাজে যাচ্ছিলেন সেখানে যান। তুমি গিয়ে গাড়িতে বসবে নাকি আমাকে অর্ণবকে ফোন দেব? অহনা অসহায় চোখে আবিরের দিকে তাকিয়ে বলল, প্লিজ আবির ভাই, ভাইয়াকে ফোন দিবেন না।
আবির দুই হাত বুকে গুজে বলল, ঠিক আছে, আমি অর্ণবকে ফোন দিব না। তুমি ভদ্র মেয়ের মতো গাড়িতে যে বসো তাহলেই হবে। অহনার আবিরের ওপর রাগ হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করা যাবে না। মনে মনে আবিরকে বকছে, তুই ভাইয়ার বন্ধু, ভাইয়ার সাথে ঘুরবি ফিরবি, আড্ডা দিবি, মাঝে মাঝে বাসায় এসে দাওয়াত খেয়ে যাবি। তুই কেন ভাইয়ার বোনকে শাসন করবি? তোকে কি আমারে ভাইয়া আমার পাহারাদার হিসেবে রাখছে নাকি? অহনা মনে মনে এগুলো বললেও আবিরের সামনে বলার সাহস নেই। মানুষটা দেখতে খুবই ভদ্র, আর রেগে গেলে অভদ্রে শেষ। যদিও কখনো অহনার সাথে সাথে রাগ দেখায়নি, কিন্তু একবার আবিরকে মারামারি করতে দেখেছিল, কি নৃশংসভাবে একটা ছেলেকে মেরেছিল। এরপর থেকে ও আবিরকে প্রচুর ভয় পায়। ভাবনার রানী, ভাবনা শেষ হলে কৃপা করে গাড়িতে গিয়ে বসুন। অহনা নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। ভাগ্য ভালো একজন মানুষ অপরজন মানুষের মনের কথা বুঝতে পারে না। না হলে অহনা মনে মনে এতক্ষণ আবিরকে যা বলেছে সেটা শুনলে নিশ্চয়ই আবিরাকে উত্তম মাধ্যম দিত। অহনা ভদ্র মেয়ের মতো গাড়িতে যে বসে পড়লো। বাকি রাস্তায় কেউ কোনো কথা বলল না। আবির অর্ণবদের বাড়ির সামনে গাড়ি থামালো। এরপর বাড়ির গাড়ি ছাড়া কোথাও যাবে না। ঘুরতে যেতে ইচ্ছে হলে অর্ণবকে বলবে, ও নিয়ে যাবে। ও যদি ব্যস্ত থাকে তাহলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। তাও কোথাও একা যাবে না। অহনা ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে সায় জানিয়ে বাড়ির ভেতরে চলে গেল। আবির নিজের কাজে চলে গেল। আবির চলে যেতেই অহনা মনে মনে বলল, আসছে আর কথা আমার শুনে চলতে হবে। একা কোথাও যাবে না। আমি কি বাচ্চা যে হারিয়ে যাব? আমি তো বান্ধবীদের সাথে ঘুরতে যাবই যাব। দেখি আপনি কি করতে পারেন। অর্ণব পার্টি অফিসে গুরুত্বপূর্ণ মিটিংয়ে অবস্থান করছে। আকন্থাত পাশে থাকা ফোনটা ঝংকার তুলে বেজে উঠল। অর্ণব ফোনের দিকে একবার তাকালো, অতঃপর আগে চোখে তাপসের দিকে তাকালো। তাপস কানে ধরে সরি বোঝালো। অর্ণবের মিটিংয়ে সময় বিরক্তি করা পছন্দ নয়, তাই মিটিংয়ের সময় ফোন সাইলেন্ট রাখে। মিটিংয়ের সময় ফোন তাপসের কাছেই থাকে। ও আজকে মিটিংয়ে ঢোকার পূর্বে ফোন সাইলেন্ট করতে ভুলে গিয়েছিল। কলকারের নামটা দেখেই কলটা কেটে দিল। মুহূর্তের ব্যবধানে ফোনটা আবার বেজে উঠল। অর্ণবের মেজাজ খারাপ হয়ে গেল। ফোন করা ব্যক্তিকে ঝাড়ি দেওয়ার উদ্দেশ্যে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে ভ্রু কুঁচকে গেল। এখন এই সময়ে এই মানুষটার ফোন। ফোন রিসিভ করে কানে ধরলো। অপর পাশের ব্যক্তিটির কথা শুনে রাগে অর্ণবের হাতের রগ ফুলে উঠল, সাথে মুখে বাঁকা হাসি। এই দিকে নজর রাখো, আমি কিছুক্ষণের মাঝে আসছি। অপর পাশের ব্যক্তিকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। ঠোঁটের কোণে লেগে আছে রহস্যময় হাসি। বিড়বিড় করে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তপ্ত রোদে উত্তপ্ত ধরণী, গরমে নাজেহাল অবস্থা। আনায়া নিজের কেবিনে কপালে হাত রেখে বসে আছে। রাগের শরীর জ্বলে যাচ্ছে। চোখের সামনে অতীত ভেসে উঠছে। নিশান নামক মানুষটার উপর একরাশ ঘৃণা রয়েছে তার। সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিলেও এখন তার মধ্যে অন্যরকম অনুভূতি হচ্ছে। ইচ্ছে করছে নিশান নামক মানুষটাকে ধ্বংস করে ফেলতে। এতগুলো বছর ভালোই তো ছিল, তাহলে কেন আবার ওই নিকৃষ্ট মানুষটা সামনে চলে এলো? আনায়া তো এখনো চায়নি এই মানুষটার সাথে পুনরায় দেখা হোক। অতীতের খারাপ স্মৃতি অতীতেই রয়ে যাক। কিন্তু এবারের আয়ানা পূর্বের আনায়া নয়। একে জ্বালাতে এলে নিজেকেই সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হতে হবে। আনায়া কিছুক্ষণ সময় নিয়ে ভাবলো। অতঃপর ওর ঠোঁটের কোণে দেখা গেল কুড় হাসি।
আনায়া কপালে হাত রেখে বসে আছে। এমন সময় ঝড়ের গতিতে কেবিনে কেউ ঢুকলো। আনায়া চোখ তুলে তাকিয়ে দেখলো মানুষটার কেউ না, স্বয়ং অর্ণব সাহেব। অর্ণব একটা চেয়ার টেনে আনায়ার বরাবর বসলো। আনায়াকে কপালে হাত রেখে বসে থাকতে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে তোমার? মাথা ব্যথা করছে, খারাপ লাগছে, নাকি জ্বর এসেছে? বলতে বলতে আনায়ার কপালে হাত রেখে তাপমাত্রা চেক করলো। আনায়া নিশ্চল চোখে চেয়ে আছে মানুষটার দিকে। তার সামান্য কপালে হাত রাখায় মানুষটার এত উদ্বিগ্নতা একে মানুষটার প্রতি মুগ্ধ করছে। অর্ণব আয়ানার কপালে হাত রেখে দেখলো ওর শরীরের তাপমাত্রা সঠিক আছে। কপালের তাপমাত্রা তো ঠিক আছে, তাহলে কি তোমার মাথা ব্যথা করছে? আগে বলবে তো। আমার চিন্তায় চিন্তায় তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাহলে আমি আরো আগেই তোমার কাছে চলে আসতাম। কথাটা বলেই অর্ণব আনায়ার মাথা টিপে দেওয়া শুরু করলো। আনায়া মানুষটার কাছে প্রতিবারই মুগ্ধ হয়। আনায়া অর্ণবকে থামিয়ে দিয়ে বসতে বলল, আমার মাথা ব্যথা করছে না, খারাপও লাগছে না, আমি ফিট অ্যান্ড ফাইন আছি। আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। অর্ণব ভ্রুকুঁচকে বলল, তোমার চিন্তা আমি করব না তো কে করবে? কারোই করা লাগবে না। আনায়া উঠে জানালার থাই গ্লাসের সাথে গিয়ে দাঁড়ালো। গ্লাসের বাহিরের ব্যস্ত শহর দেখায় ব্যস্ত আনায়া, আর তার পানে এক ধ্যানে তাকিয়ে রয়েছে অর্ণব নামক প্রেমিক পুরুষ। অর্ণবের মাথায় কিছু একটা আসতেই উঠে দাঁড়ালো। আনায়ার কাছে গিয়ে ওর হাত ধরে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। আনায়া কিছুই বুঝলো না, এই লোক হঠাৎ ওকে নিয়ে কোথায় যাচ্ছে। আবির আনায়ার কেবিনের দিকেই আসছিল। হঠাৎ এই সময়ে অর্ণবকে আনায়ার কেবিন থেকে বের হতে দেখে অবাক হলো। তুই এই সময় এখানে? অর্ণব ভ্রু কুঁচকে বলল, কেন? আসতে মানা আছে নাকি? মানা নেই, কিন্তু হঠাৎ দেখে অবাক হলাম। তোর অবাক হওয়ার শেষ হলে সামনে থেকে সর। আবির এতক্ষণে খেয়াল করলো আনায়ার হাত অর্ণবের হাতের মুঠোয়। তুই ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? অর্ণব এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো। সেটা তোকে বলতে হবে অবশ্যই, বড় ভাই হিসেবে। বোন কোথায় যাচ্ছে সেটা জানা জরুরি। তোর বোনকে নিয়ে ডেইরিংয়ে যাচ্ছি। আবির দাঁত কেলিয়ে হেসে বলল, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা। আনায়ার মাথায় হাত। ওর ভাই কোথায় ওকে লোকটার থেকে বাঁচাবে, তা না করে উল্টো অর্ণবকে উস্কে দিচ্ছে। তুই খাম্বার মতো সামনে দাঁড়িয়ে থাকলে যাবো কি করে? সামনে থেকে সর। অর্ণব আনায়াকে নিয়ে কিছু দূর যেতেই আবির পিছন ফিরে চেঁচিয়ে বলল, আমাকেও নিয়ে যা। অর্ণব হাঁটা থামিয়ে ওর দিকে তাকাতেই আবির কেবলাকান্তের মতো হেসে দিয়ে বলল, থাক আজকে তোরা যা, পরে কোনো দিন আমিও যাব। পার্কিংয়ে আসতেই আনায়ার চোখে পড়ল নিশানকে। নিশান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আয়নাকে দেখে এগিয়ে আসতে নিলেই পাশে অর্ণবকে দেখে থেমে গেল। অর্ণবের হাতের মাঝে আনায়ার হাত লক্ষ্য হতেই ওর চোখ জ্বলে উঠল হিংসায় নাকি জেলাসে। আয়না নিশানকে দেখার জন্য অর্ণবের আরো কাছে যে অপর হাত অর্ণবের হাতে জড়িয়ে ধরল। আনায়ার কাছে অর্ণব মুচকি হাসলো। নিশানের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিচ্ছে। অর্ণব গাড়ির দরজা খুলে দিল। আনায়া মিষ্টি হেসে গাড়িতে বসতেই অর্ণব ঘুরে নিজে বসার জন্য দরজা খুলবে, এমন সময় ওর চোখ পড়ল নিশানের উপর। দুজন দুজনের দিকে চেয়ে আছে। দুজনেই চোখেই একে অপরের প্রতিহিংসার আগুন। অর্ণব নিশানের দিকে চেয়ে বাঁকা হাসি দিয়ে গাড়িতে বসে পড়ল। অর্ণবের হাসিতে নিশানের গা জ্বলতে থাকা আগুনে যেন ঘি পড়ল। অর্ণব আনায়ার হঠাৎ ওর এতটা কাছে আসার মানে বুঝতে পেরে হঠাৎ করে শব্দ করে হেসে দিল।
আনায়া হঠাৎ মানুষটাকে এভাবে হাসতে দেখে অবাক হলো। মানুষটা হঠাৎ এভাবে হাসছে কেন? মানুষটা আবার পাগল টাগল হয়ে গেল নাকি? কি হলো? এভাবে পাগলদের মতো একা একা হাসছেন কেন? পাগল তো আমি, তোমার প্রেমে সেই কবেই হয়েছি সুন্দরী। আপনার মাথা খারাপ হয়ে গেছে তোমাকে দেখার পর থেকে। সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।